সময়টা কার্তিক মাস। শীত তখনও পুরোপুরি নামেনি, কিন্তু সন্ধ্যার পর বাতাসে কেমন এক স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভাব। নদিয়া জেলার প্রত্যন্ত গ্রাম বেলডাঙ্গা। চারদিকে ধান ক্ষেত, সরু কাঁচা পথ, আর মাঝে মাঝে তাল খেজুর গাছের সারি। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। বটগাছটা এত পুরনো যে তার কোনটা ঝুড়ি আর কোনটা যে আসল শরীর তা বোঝারই উপায় নেই। গাছটার পাশেই বহুদিনের পরিত্যক্ত একটা শ্মশান। ভাঙা চিতার ইট, ছাই মাখা মাটি, আর এক পাশে আধ ভাঙা শিব মন্দির। এই সব মিলিয়ে মনে হয় জায়গাটা যেন এক পুরনো অতীত বহন করে যাচ্ছে। দিনের আলোয় কেউ কেউ এই পথ দিয়ে শর্টকাট নেয় বটে, কিন্তু সূর্য ডোবার পর ওদিকে যাওয়ার কথা কেউ মুখেও আনে না। গ্রামের মোড়ে হরিপদ কাকার ছোট্ট চায়ের দোকানটাই গ্রামের লোকের একমাত্র আড্ডাখানা। টিনের চাল, সামনে বাঁশের বেঞ্চ, আর কোনায় সব সময় ফুটতে থাকা অ্যালুমিনিয়ামের কেটলি। সন্ধ্যা হলেই কয়েকজন যুবক সেখানে জড়ো হয়। কেউ মাঠের কাছ থেকে আসে, কেউ বাজার ঘুরে। চা, বিস্কুট আর গল্প, এই নিয়েই তাদের রোজকার আসর। মাঝে মাঝেই সেখানে এসে বসেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অমলেন্দু বাবু। সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে পুরনো শাল, চোখে মোটা ফ্রেমের চশমা। গ্রামের সবাই তাকে অমল দাদু বলেই চেনে। তিনি সাধারণত চুপচাপ চা খান, মাঝে মাঝে হালকা হেসে ছেলেদের কথাবার্তা শোনেন। কিন্তু বটতলার প্রসঙ্গ উঠলেই তার চোখ দুটো অদ্ভুত গম্ভীর হয়ে যায়। সেদিনও দোকানে আড্ডা জমে উঠেছিল। বাইরে তখন অন্ধকার ঘনাচ্ছে। দূরে কোথাও একটা শিয়াল ডেকে সন্ধ্যার নিস্তব্ধতা আরো গা ছমছমে করে তুলেছে। হরিপদ কাকা কেটলি নামিয়ে চা ঢালছেন। এমন সময় সুমন হঠাৎই বলে ফেলল, দাদু, ও বটতলার আসল গল্পটা কি সত্যি? কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন দোকানের ভেতরকার সমস্ত শব্দ থেমে গেল। সকলের চোখে মুখে ভেসে উঠল এক হালকা ভয়ের রেখা। কুপিবাতির আলোটা দুলে উঠল হালকা হাওয়ায়। অমলেন্দুবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে মাথা তুললেন। তার মুখে এমন এক ছায়া নেমে এলো যেন বহু বছর আগের কোনো স্মৃতি তার চোখের সামনে ভাসছে। গভীর নিঃশ্বাস ফেলে তিনি বললেন, তোরা যা শুনেছিস সত্যিটা তার চেয়েও ভয়ঙ্কর। চারপাশে তখন এমন নীরবতা যেন গোটা গ্রাম কান পেতে আছে সেই কথা শোনার অপেক্ষায়। অমলেন্দুবাবু একটু চুপ করে রইলেন, চায়ের কাপটা হাতের মধ্যে ধরা। তার চোখ দুটো মাটির দিকে স্থির, দেখে মনে হচ্ছে যেন স্মৃতির অতল গভীর থেকে টেনে বের করে নিয়ে আসছে সেই ইতিহাস। বাইরে তখন হালকা কুয়াশা নামতে শুরু করেছে। দোকানের সামনে ঝুলে থাকা ল্যাম্পের আলোটা একবার কেঁপে উঠল, আর সেই আলোয় তার মুখের ভাঁজগুলো যেন আরো আরো গভীর দেখাচ্ছে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, বছর 15 আগের কথা। তখন আমি নতুন শিক্ষক হয়ে এই গ্রামে এসেছি। শহর থেকে সদ্য বদলি হয়ে এসেছি। মাথায় তখন যুক্তিবাদী অহংকার।
ভূত, প্রেত, অশরীরী এসবকে নিছক অজ্ঞতার ফল বলেই মনে করতাম। থাকার জন্য ভাড়া নিয়েছিলাম শ্মশানের পাশের এক পুরনো বাড়ি। বাড়িটা একসময় জমিদার বাড়িরই অংশ ছিল, পরে নানা কারণে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেওয়ালে শ্যাওলা, ভাঙা বারান্দা, আর ঘরের পেছন দিকের জানালা দিয়ে সরাসরি দেখা যায় ওই বট গাছটা। গ্রামের জমিদার বাবুই এই জায়গাটা নিজে দাঁড়িয়ে থেকে একটু সারিয়ে গুছিয়ে ঠিক করে দিয়েছিলেন। মাস্টারমশাই, দেখুন তো জায়গাটা পছন্দ হচ্ছে কিনা। আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমই নির্জন পরিবেশ। আশা করি এখানে আপনার কোনো সমস্যা হবে না। আর ওই ভাড়া টাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছেন? যতই হোক আপনি আমাদের গায়ের অতিথি। আরে আরে না না, এমনভাবে বলবেন না। জায়গাটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। আর এই ভাড়ার ব্যাপারটা আমার সাধ্যর মতো যেটুকু পারবো আমি সেটুকুই দেব। আপনি কিন্তু না করবেন না। বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই 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 তোমরা কারা? তোমরা কারা? এই চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। এখানে আমার মাধু থাকে, আমার মাধু। এই তোমরা চলে যাও চলে যাও, যাও 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 যাও। এই 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 যা যা যা। এই এই বীরে বীরে, এই বীরে। আগে কথা এই এই এটাকে এটাকে তারা 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 এই দেখিস যেন আর কখনো এখানে ফিরে আসতে না পারে। জি 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 আগে কথা। এই যা 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 বলছি, যা 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 যা। পাগল, বুঝেছেন? পাগল। তবে ভয় নেই আপনার, ক্ষতি করে না কারো। ও হ্যাঁ মাস্টারমশাই, আমার এক বিশেষ কাজ আছে, বুঝেছেন? আমাকে অনুমতি দিন এবার। এই বলে উনি বটগাছটার দিকে একবার নিষ্পলক তাকিয়ে থেকে চলে গেলেন। আমার মনের ভেতরে তখন ওই পাগলটার কথাগুলোই ঘুরছিল। তাহলে আমি ছাড়া এখানে অন্য কেউ থাকে? গ্রামের লোকেরা অবশ্য এখানে থাকতে আমাকে অনেকবারই বারণ করেছিল। ওসব কথা আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম অজপাড়াগার কুসংস্কার ছাড়া এসব আর কিছুই নয়। তবে ওই পাগলটাকে সন্ধ্যার পর কয়েকবার দেখেছিলাম ওই বটগাছের নিচে বসে নিজের মনে বিড়বিড় করছে। প্রথমে কয়েকটা দিন সব ঠিকঠাকই চলছিল। স্কুল পড়ানো, সন্ধ্যায় বই পড়া, একটা নিয়মে বাঁধা শান্তির জীবন। কিন্তু আমি তখন বুঝিনি এই শান্তি আমার জীবনে চিরস্থায়ী নয়। ঘটনাটা প্রথম অনুভব করি এক আমাবস্যার রাতে। সেদিন সন্ধ্যা থেকেই চারপাশটা কেমন অস্বাভাবিক লাগছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শ্মশানের দিকের অন্ধকারটা যেন আরো আরো ঘন হয়ে উঠেছিল। ঘন কালো অন্ধকার, যা শুরু কোথায় আর শেষই বা কোথায় কিছুই বুঝতে পারছিলাম না। আমি খাটের উপর আধশোয়া অবস্থায় একটা গল্পের বই পড়ছিলাম। হঠাৎই জানলা দিয়ে একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে ঘরের ভেতরটা আচমকাই ঠান্ডা করে দিল। তখনই বাইরে কুকুরগুলো অকারণেই একসাথে ডেকে উঠল। উফ বাবা, কি ঠান্ডা হাওয়া রে! গায়ে একেবারে শীত ধরিয়ে দিল। আমি বইটা বিছানায় উল্টে রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে দূরের বট গাছটাকে এক বিশাল পাহাড়ের মতো দেখাচ্ছে। তার ঝুড়িগুলো নিচে নেমে এসে এমনভাবে ঝুলে আছে যেন অসংখ্য হাত
রাতের বুক চিরে নেমে এসেছে। জানালার সামনে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ অন্ধকারটার দিকে তাকিয়ে রইলাম। এমন ঘন অন্ধকার আমি আগে কখনো দেখিনি। শহরের অন্ধকার কখনোই পুরো অন্ধকার হয় না, কোথাও না কোথাও আলো থাকে। কিন্তু এখানে এই শ্মশানের ধারে অন্ধকার যেন নিজেই একটা অস্তিত্ব। আমি জানালাটা বন্ধ করতে হাত বাড়ালাম, ঠিক তখনই চোখের কোণে একটা সাদা ঝলক ধরা পড়ল। যেন সাদা শাড়ি পরা কেউ একটা ডালের উপর দিয়ে উড়ে গেল। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি চোখ কচলে আবার দেখলাম, না, কিছুই নেই, শুধু কালো ডালপালা, ঝুলে থাকা ঝুড়ি আর গভীর অন্ধকার। চোখের ভুল বলে নিজেকে বোঝালাম, তবু কেন জানি না শরীরটা হালকা শিরশির করে উঠল, যেন আমার অজান্তেই কেউ আমার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। আমি দ্রুত জানালাটা বন্ধ করে দিলাম। খাটে এসে বসে আবারও বইটা হাতে নিলাম। নিজেকে জোর করে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। হঠাৎ শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতে শুরু করলো। কোনো জ্বর নেই, তবুও শরীর ভারী। গল্পটা আর ভালো লাগছে না পড়তে, মন বসছে না। অকারণে এক ধরনের অস্বস্তি ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বইটা বন্ধ করে রেখে দিলাম। একটু ভাত আর ডাল গরম করে সামান্য খেলাম। খাওয়ার সময় বারবার মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে। শেষমেশ আলো নিভিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে ঘুম আসতে দেরি হলো না। দরজায় কড়া নাড়ার শব্দ বলে মনে হচ্ছে না। এই নির্জন জায়গায় এত রাতে কে আসবে? শ্মশানের ধারে তো কেউ এমনিই আসে না। আর গ্রামের লোকেরা তো সন্ধ্যার পর এই পথ এড়িয়েই চলে। তবে পাগলটা? আমি খাটে উঠে বসে রইলাম। নিজের মধ্যেই কথা বলতে লাগলাম। না না, হয়তো ভুল শুনেছি। বাতাসের শব্দ, কাঠে আওয়াজ হচ্ছে। আমি আবারও শুয়ে পড়তে যাব, তখনই আবার কড়া নাড়ার শব্দটা এবার স্পষ্ট। আমি কিছুক্ষণ ইতস্তত করলাম। বুকের ভেতর ধূপ পোকানি ক্রমেই বাড়ছে, গলা শুকিয়ে কাঠ। শেষমেশ সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেলাম। কে কে বাইরে? কোনো উত্তর এলো না। আমি একটু ইতস্তত করে হাত বাড়িয়ে কপাট ছুঁতেই ঠান্ডা একটা স্রোত আঙুল বেয়ে সারা শরীরে ছড়িয়ে গেল। আমি ধীরে ধীরে দরজা খুললাম। বাইরে কেউ নেই, শুধু ঘন অন্ধকার, শিশিরে ভেজা মাটি। দূরে বটগাছটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আমি সাহস করে এক পা বাইরে বেরিয়ে চারিদিকে তাকালাম। কোথাও কেউ নেই। জনমানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারেরও চিহ্ন পর্যন্ত নেই। শ্মশানের পেছনের জঙ্গল থেকে হঠাৎ একটা শেয়াল ডেকে উঠল। আমার সারা শরীর কেঁপে উঠল।
আমি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কপাট লাগিয়ে খাটের দিকে ফিরছি, ঠিক তখনই আবারও কড়া নাড়ার শব্দ। আমি আর দরজা খুললাম না। সেদিন সারা রাত আমার আর ঘুম আসেনি। তারপর কেটে গেল প্রায় 1 মাস। দিনগুলো আবার আগের মতোই স্বাভাবিক হয়ে উঠেছিল। স্কুল, ছাত্র পড়ানো, বিকেলে খাতাপত্র দেখা, সন্ধ্যায় বই, এইসব যেন ধীরে ধীরে সেই অমাবস্যার রাতটাকে স্মৃতির অন্ধকারে ঠেলে দিয়েছিল। মাঝে মাঝে অবশ্য বটগাছটার দিকে তাকালে বুকের ভেতর অকারণ একটা চাপা অস্বস্তি কাজ করত। নিত্যদিনের মতো সেদিনও আমি টেবিলের ওপর রাখা কেরোসিন ল্যাম্পের হলুদ আলোয় খাতা দেখছিলাম। আলোটা হঠাৎ একবার দপ করে নিভে যাওয়ার মতো কেঁপে উঠে আবার জ্বলে উঠল। সন্ধ্যা থেকেই আকাশটা কেমন জানি মলিন হয়েছিল। চাঁদহীন আকাশে তারাগুলোও যেন ফ্যাকাশে। বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত যত গভীর হচ্ছিল ততই চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসছিল। ঘরের ভেতরে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো নিস্তব্ধতাও কখনো কখনো শব্দর চেয়েও বেশি ভয়ঙ্কর। ঠিক সেই মুহূর্তে আমি শুনলাম একটা কান্নার শব্দ। মহিলার কান্না, চাপা নয়, আড়াল করাও নয়, পুরো বুক ভাঙা হাহাকার কান্না, যেন বুকের ভেতর জমে থাকা শত বছরের যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শব্দটা ভেসে আসছে বটগাছের দিক থেকে। আমি চুপ করে বসে রইলাম। নিজেকে বোঝাতে চাইলাম হয়তো কোনো গ্রামের মহিলা, হয়তো ঝগড়া। কিন্তু রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। এই পথ তো সন্ধ্যার পর কেউ মারায় না। তাহলে কান্নাটা থামছে না। কখনো দীর্ঘ হাহাকার, কখনো থেমে থেমে দম আটকে আসা শব্দ, যেন কেউ অসীম যন্ত্রণায় কাঁদছে। আমার বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল শব্দটা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। হাত বাড়িয়ে কপাট খুলতে গিয়েও হাতটা নামিয়ে নিলাম। দরজা খুলবো, এই সিদ্ধান্তটা নিতে গিয়েই বুঝলাম আমার হাত কাঁপছে, পা দুটো মেঝেতে গেঁথে গেছে, সারা শরীর শক্ত হয়ে উঠেছে, গলা শুকিয়ে কাঠ। আমি লক্ষ্য করলাম কান্নাটা এখন আরো কাছে শোনা যাচ্ছে। বটগাছের দিক থেকে আর আসছে না, ধীরে ধীরে এগিয়ে এসেছে ঠিক আমার উঠোনের ধারে। না, দরজার ওপাশেই কেউ দাঁড়িয়ে কাঁদছে। আমার মনে হলো দরজার ফাঁক দিয়ে যদি তাকাই, হয়তো সাদা শাড়ির আঁচল মাটিতে ছুঁয়ে থাকতে দেখব। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ল্যাম্পের আলো আবার দপ করে উঠল, আর সেই মুহূর্তেই কান্নাটা হঠাৎ থেমে গেল। বেশ কিছুক্ষণ চারিদিক নিস্তব্ধ। আমি দরজার গায়ে কান লাগিয়ে দাঁড়িয়ে রইলাম।
ঠিক তখনই আমার সারা শরীর অবশ হয়ে গেল। এই নামটা আমি আগেও শুনেছি সেই পাগলের মুখে। আমি নড়তে পারছিলাম না, আমার সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমার কাঁধে একটা ঠান্ডা হাতে স্পর্শ অনুভব করলাম। আমার নিঃশ্বাস গলার মধ্যেই আটকে গেল। ভয়ে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে পেছনে তাকালাম। কুপিবাতির আলোটা হালকা কেঁপে উঠল। আমি দেখলাম আলো আর অন্ধকারের ফাঁকে দাঁড়িয়ে এক মহিলা অবয়ব। সাদা শাড়ি, চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ দুটো লালচে, তার গলায় কালচে দাগ, স্পষ্ট আঙুলের ছাপ। আমি ঠোঁট নাড়াতে চাইলাম, কিন্তু শব্দ বেরোলো না। সে খুব শান্ত গলায় বলল, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তার কণ্ঠস্বর ভাঙা, যেন প্রতিটা শব্দ বেরোতে কষ্ট হচ্ছে। আমি কোনো মতে বললাম, কে তুমি? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি মাধবী। নামটা শুনে বুকের ভেতর কেঁপে উঠল। মাধু, পাগলটা যে এই নাম ধরেই কাঁদত। আমি ফিস করে বললাম, তুমি তুমি জমিদার বাবুর মেয়ে নয়? তার ঠোঁটে একটা বেদনা ভরা হাসি ফুটে উঠল। ঘরের ভেতরে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। বাইরে দূরের বটগাছের ঝুড়িগুলো কেমন যেন দুলে উঠল, অথচ বাতাস নেই। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, তুমি তুমি এখানে কেন? সে জানালার দিকে ইশারা করল, বটগাছের দিকে। সেই দিকে তাকিয়ে আমার চোখের সামনে হঠাৎ সমস্ত কিছু পরিবর্তন হতে লাগলো, ঠিক সিনেমার চিত্রনাট্যের মতো। ঘরের দেওয়াল যেন আস্তে আস্তে সরে যেতে লাগলো। কুপিবাতির আলোটাও কাঁপতে কাঁপতে নিভে গেল। আমি আর আমার ঘরের মধ্যে নেই, আমি দাঁড়িয়ে আছি সেই বটগাছের নিচে। চারিদিকে আমাবস্যার কালো রাত, আকাশে চাঁদ নেই, শুধু মশালের হলুদ লাল আলো কাঁপছে। আমি দেখলাম দুজন লাঠিয়াল এক যুবককে ধরে টেনে আনছে। ছেলেটার গায়ে রক্ত, জামা ছিঁড়ে গেছে, মুখে ধুলো আর বালি মাখা, তার চোখে একরাশ জেদ। সে রঘু দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তবু কণ্ঠে আগুন জ্বলছে। মাধু কোথায়? ওকে ছেড়ে দাও। ও তোমাদের এত সাহস কি করে হলো? মাধুকে ছেড়ে দাও। তার গলায় ঘৃণা আর ভালোবাসা একসাথে। ঠিক তখনই মশালের আলো সরিয়ে সামনে এগিয়ে এলেন জমিদার হরিশঙ্কর রায়। সাদা ধুতি, মোটা সোনার চেন,
কপালে রক্তচন্দনের তিলক। তার পেছনে আরো দুজন। তিনি ধীরে গম্ভীর গলায় বললেন, তোর এত বড় সাহস রঘু, তুই আমার বংশে কলঙ্ক লাগাবি? রঘু থুতু ফেলল মাটিতে। কলঙ্ক? ভালোবাসা ভালোবাসা কলঙ্ক হলো কবে থেকে? হ্যাঁ, ঠিক তখনই এক লাঠিয়াল লাঠি তুলে রঘুর পেটে আঘাত করল। রঘু মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়ে পেট ধরে ছটফট করতে লাগলো রঘু। সেই সময় আরেক পাশ থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। আমি ঘুরে দেখলাম দুইজন দাসী টেনে নিয়ে আসছে একটা মেয়েকে। সাদা শাড়ি, খোলা চুল, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। মাধবী। সে বাবার সামনে হাত জোর করে বলল, বাবা, আমি কোনো ভুল করিনি বাবা, আমি শুধু ওকে ভালোবেসেছি। জমিদারের চোখে যেন আগুন ঝরছে। চুপ! তুই জানিস ওকে? নিচু জাতের ছেলে। মাধবী কাঁপা গলায় বলল, বাবা, বাবা ওকে ছেড়ে দাও, আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকবো। বাবা, আমি ওকে ভালোবাসি বাবা, আমার গর্ভে ওর সন্তান, আমাদের ছেড়ে দাও, আমরা অনেক দূরে চলে যাব। বাবা, বাবা থামাও ওদের, ও মরে যাবে বাবা, ওকে থামাও ওদের। এই কথা শুনেই জমিদারের মুখ রক্তিম বর্ণ ধারণ করল। তিনি চিৎকার করে উঠলেন, এই, ওই ম্লেচ্ছটাকে মেরে ফেল! লাঠিয়ালরা রঘুর ওপর ঝাঁপিয়ে পড়ল। মাধবী ছুটে যেতে চাইল, কিন্তু পারল না। ওকে শক্ত করে চেপে ধরে আছে ওরা। রঘু রক্তাক্ত মুখ তুলে বলল, মাধু, মাধু, ভয় 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 পাস না মাধু। সেই মুহূর্তে আরেকটা লাঠির আঘাত এসে লাগলো রঘুর মাথায়। ওর কণ্ঠ থেমে গেল। রঘুর শরীর নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এই, এই ম্লেচ্ছটাকে শ্মশানের পেছনের জঙ্গলে ছুঁড়ে ফেলে দে। শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই বলে জমিদার ধীরে ধীরে মাধবীর সামনে এসে দাঁড়ালেন। গভীর ঠান্ডা গলায় বললেন, আজ আজ থেকে তুই আমার মেয়ে নোস। আমার মান সম্মানই আমার সহ। মাধবী কাঁদতে কাঁদতে বাবার পায়ে লুটিয়ে পড়ল। জমিদারের চোখে তখন কোনো দয়া নেই। তিনি দু হাতে মাধবীর গলা চেপে ধরলেন। আমি স্পষ্ট দেখলাম মাধবীর চোখ বিস্ফারিত, হাত দুটো ছটফট করছে, ঠোঁট কাঁপছে। এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর জমিদার লাঠিয়ালদের বলল, ওকে গাছে ঝুলিয়ে দে। সকালের আগে কেউ দেখবে না। গ্রামের সবাইকে বলবি মাথার ব্যামো ছিল, তাই আত্মহত্যা করেছে। ওরা মাধবীর নিথর দেহটা বট গাছের ডালে ঝুলিয়ে দিল। ধীরে ধীরে মশালের আলো নিভে গেল একে একে। চারিদিকে ঘন অন্ধকার। দৃশ্যটা হঠাৎ ভেঙে গেল। আমি নিজেকে খুঁজে পেলাম
আমার ঘরে। শ্মশানের পেছনের জঙ্গল থেকে করুণ সুরে একটা শেয়াল ডেকে উঠল। সেই রাতে আমি আর ঘুমোতে পারলাম না। পরের দিন সকালে ভোরের ফ্যাকাশে আলো কুয়াশার চাদর ভেদ করে নেমে এলো, আর সেই আলোর মধ্যেই শ্মশানের পেছনের জঙ্গল থেকে হঠাৎ চিৎকার ভেসে এলো। লোকজন দলে দলে ছুটল সেই দিকে। ভেজা ঘাসের উপর কাঁটা ঝোপের আড়ালে পড়ে আছে একটার পর একটা দেহ, মোট 5টা লাশ। দেহগুলো ক্ষত বিক্ষত, চোখ বিস্ফারিত, মুখে জমাট ভয়ের ছাপ, যেন মৃত্যুর আগে তারা এমন কিছু দেখেছিল যা ভাষায় বলা যায় না। আশ্চর্যের বিষয় হলো চারপাশে জন্তু জানোয়ারের পায়ের ছাপ নেই, অথচ দেহে গভীর নখের আঁচড়ের দাগ। ভিড়ের মধ্যে কেউ একজন বলে উঠল, এরা তো জমিদারের বিশ্বস্ত লেঠেল। ঠিক তখনই আরও একটা খবর ছড়িয়ে পড়ল। জমিদার বাড়িতে অঘটন ঘটেছে। সবাই ছুটল সেখানে। অন্দরমহলের দরজা ভেঙে দেখা গেল কড়িকাঠ থেকে ঝুলছেন জমিদার হরিশঙ্কর রায়। সাদা ধুতি এলোমেলো, চোখ দুটো ভয়ে স্থির, গলায় দড়ির দাগের পাশাপাশি কালচে আঙুলের ছোপ। ঘর ভেতর থেকে আটকানো ছিল, জানালা বন্ধ, তবু বাতাস অস্বাভাবিক ঠান্ডা, যেন রাতের অন্ধকার এখনো পুরোপুরি সরে যায়নি। দেয়ালের এক কোণে ঝোলানো বড় আয়নাটায় এক মুহূর্তের জন্য আমি দেখলাম জমিদারের ঝুলন্ত দেহের ঠিক পেছনে আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মাধবী। অমলেন্দুবাবুর কথা শেষ করতেই চায়ের দোকান জুড়ে নেমে এলো এক ভারী নীরবতা। বাইরে ঝিঝির ডাক আবারও শোনা যাচ্ছে, কিন্তু যেন সেই শব্দেও কেমন একটা শূন্যতা। অমলেন্দুবাবু ধীরে ধীরে চায়ের শেষ চুমুকটাও খেলেন, তারপর শান্ত গলায় বললেন, ন্যায় যদি মানুষ না দেয় তবে সময় দেয়, আর কখনো কখনো অন্য কেউ। কেউ আর কোনো কথা বাড়ালেন না। সকলের মুখে আর কৌতূহল নেই, শুধু চাপা আতঙ্ক। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল, যেন রাত নিজেই গল্পটার সত্যতা মেনে নিয়েছে। সেই থেকে আজ পর্যন্ত সূর্য ডোবার পর বেলডাঙার বটতলার পথ কেউ মারায় না। কেউ যদি ভুল করে ওই দিক দিয়ে যায়, তারা এখনো শুনতে পায় বুক ফাটা কান্নার শব্দ। হয়তো সেটা তাদের কল্পনা, হয়তো না। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন গ্রামের নাম বেলডাঙা। গল্প রচনা ও গল্প পাঠে আমি অরিন্দম। আজ এখানেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও ফিরব অন্য এক অন্ধকারের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত রাত গভীর হলে জানালার বাইরে একবার তাকাবেন, কিন্তু যদি সাদা কিছু নড়তে দেখেন, দ্বিতীয়বার তাকানোর সাহস রাখবেন তো।